নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলা, অনিয়ম শুধু ৩৬০ নিয়োগে, তথ্য দিয়ে দুর্নীতি তত্ত্ব ওড়ালো রাজ্য। হাতে ঝাঁটা ও বিজেপির পতাকা, লক্ষ্মীর ভান্ডারের জন্য শয়ে শয়ে মহিলা নামলেন পথে। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করুন, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের নির্দেশ সাহেব। কাজে ফিরবেন, বিচার চাইতে বেহালা পশ্চিমেও যাবেন, ছাড়া পেয়ে বাড়ি ফিরে জানিয়েছেন পার্থ। নীতিশের প্রত্যাবর্তন নাকি বাজিমাত তেজস্বীর, বিহারে এবার রাজ করবেন কে? প্রকাশ্যে এক্সিট পোলে ফলাফল। সব রাজ্যের পরিস্থিতি এক নয়, বুঝতে হবে। এসআইআর নিয়ে কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানিতে রীতিমতো তত্ত্ব দিয়ে দুর্নীতি তত্ত্ব ওড়ালো রাজ্য। অনিয়ম শুধু ৩৬০টি নিয়োগে। সিবিআই তদন্ত শেষে এমনই দাবি করেছে রাজ্য। রাজ্যের তরফে দাবি, এইটুকুর জন্য ৩২,০০০ চাকরি বাতিল হয়েছে, আর এটাকেই দুর্নীতি বলে চিৎকার করা হচ্ছে। রাজ্যের তরফে বলা হয়, ২৬৪ জন প্রশিক্ষিতের টেট উত্তীর্ণ মার্কস নিয়ে ত্রুটি, আর ৯৬ জন প্রশিক্ষিত চাকরি বাতিল করে বোর্ড নিজেই। ৯৬টি চাকরির সুপারিশ ছিল না বোর্ডের। একই সঙ্গে রাজ্যের দাবি, এস বসুরাই কোম্পানি বোর্ডের হয়ে কার্যত ছাপাখানার কাজ করেছে। পরীক্ষার্থীদের নম্বর দিয়েছে পরীক্ষকেরা, সেই নম্বর বা ডেটাগুলো প্রিন্টিং এর কাজ করেছে এস বসুরাই কোম্পানি। রাজ্যের দাবি, ২০১৬ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সংশোধিত আইন অনুযায়ী চূড়ান্ত মেধা তালিকা তৈরি করেছে বোর্ড। জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলি সেই তালিকা বোর্ডের কাছ থেকে পেয়ে জেলাভিত্তিক ফল প্রকাশ করেছে। কোথাও দুর্নীতি হয়নি। মামলায় রাজ্যের অবস্থান স্পষ্ট করে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, কিছু পদ্ধতিগত ত্রুটি বা অনিয়ম ছিল, যা শুধরে নেওয়া হয়। ৯৬ জন প্রশিক্ষিতের চাকরি বাতিল কেন করতে হলো, পাল্টা প্রশ্ন করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উত্তরে জানান, ওই ৯৬টি চাকরির সুপারিশ করেনি বোর্ড, তাই বাতিল করা হয়। ৩ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের দাবি, তাদের মধ্যে অনেকেই বিজেপি করেন, সেই কারণে তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার প্রায় ৩,০০০ মহিলা বিডি অফিসে যান ডেপুটেশন জমা দিতে, কিন্তু সেখানে যাওয়ার পরই পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির সঙ্গে হাতাহাতি। বস্তুত যে কোনো সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়ই বলতে শোনা যায়, বিরোধী দল করলেও সরকারি প্রকল্প থেকে কেউই বঞ্চিত হন না। কিন্তু ময়নায় দেখা যাচ্ছে ভিন্ন ছবি। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ময়নায় ১২,০০০ মহিলার প্রায় ৩ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। সেই কারণে লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে আজ প্রায় ৩,০০০ মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়না বিডি অফিসে ডেপুটেশন দিতে আসেন। ময়নার বিডি অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় মহিলাদের বলে অভিযোগ। বিডি অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। গেটের সামনে মোতায়েন ছিল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে মহিলাদের। হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী। কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে বলেও খবর। লক্ষ্মীর ভান্ডার চালু না হলে জেলা শাসকের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়। এক বিক্ষোভকারী মহিলা বলেন, পুলিশ আমাদের মেরেছে, আমাদের হাত ধরে নিয়েছে, আজ ৩ মাস আমাদের টাকা দেয়নি, চারদিকেই টাকা দিচ্ছে, অথচ আমাদের দিচ্ছে না। আজ যদি কোথাও টাকা না দিত তাহলে কেউ প্রতিবাদ করতে আসতো না, কিন্তু আমাদের শুধু বন্ধ। আমরা বিজেপি করছি, তার জন্য টাকা দেবে না? আমরা যা খুশি দলকে সাপোর্ট করতে পারি। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কারা কারা জড়িত? বিস্ফোরণের নেপথ্যে কি কারণ? এই সব প্রশ্নের উত্তর এখনো অধরা। একাধিক তদন্তকারী এজেন্সি বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে। তার মধ্যে মঙ্গলবার দফায় দফায় তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে বিস্ফোরণের নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দেন তিনি। দিল্লি বিস্ফোরণের পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহ জানিয়েছিলেন, তদন্তে যা উঠে আসবে তা প্রকাশ করা হবে জনসমক্ষে। সোমবার রাতে প্রথমে হাসপাতালে এবং পরে অকুস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন পুলিশ আধিকারিক এবং তদন্তকারীদের সঙ্গে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। শাহ বুঝিয়ে দেন, বিস্ফোরণের ঘটনার নেপথ্যে যারা জড়িত তাদের তদন্তের আওতায় আনা হবে। মঙ্গলবার দিল্লি বিস্ফোরণ নিয়ে বলতে গিয়ে একই ভাষায় হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। মঙ্গলবার সকালে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন শাহ। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা তপন ডেকা, দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা এবং এনআইএর ডিজি সদানন্দ বসন্ত। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান নলিন প্রভাত,
সেই বৈঠকের কয়েক ঘন্টা পরে আবার একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকেরা সেই বৈঠকে যোগ দেন। পরে বৈঠকের নির্যাস নিজেই সমাজ মাধ্যমে পোস্ট করে জানান শাহ। তিনি তার এক পোস্টে বলেন, দিল্লির গাড়ি বিস্ফোরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছি। এই ঘটনার নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছি। নিয়োগ দুর্নীতি মামলায় ৩ বছরের বেশি সময়ের কারাবাসের পর মঙ্গলবার অবশেষে জেলমুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দেখা করেছেন তার অনুগামী তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। সূত্রের খবর, বাড়িতে ফেরার পর তিনি জানিয়েছেন শীঘ্রই কাজে ফিরবেন। পাশাপাশি কয়েকদিনের মধ্যে বেহালা পশ্চিম কেন্দ্রের মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। যদিও ঠিক কবে যাবেন তা এখনো স্পষ্ট নয়। পার্থ জেল মুক্তির খবরে অনেক আগে থেকে উচ্ছ্বাসে মেতেছিলেন তার অনুগামীরা। মঙ্গলবার সকাল থেকে পার্থর বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের ঢল। তাদের সঙ্গে ছিল পোস্টার, যাতে লেখা ছিল, আবার পার্থ চ্যাটার্জিকেই চাই। অনুগামীদের বক্তব্য ছিল, বেহালার রূপকার পার্থ চট্টোপাধ্যায়, তার জন্য উন্নয়ন হয়েছে বেহালার। জেল মুক্তির পর প্রথমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই বেহালার প্রসঙ্গই টেনেছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেছেন, আইনের প্রতি তিনি সবসময় আস্থাশীল ছিলেন। প্রাথমিক পর্যায়ে সত্যের জয় হয়েছে, আগামী দিনেও হবে তার সংযোজন। তিনি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ, যারা তাকে সৎ মানুষ মনে করে। পরপর 5 বার নির্বাচনে জয়ী করেছেন, তিনি তাদের কাছেই বিচার চাইতে যাবেন। বিগত কয়েক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবারই স্পষ্ট হয়ে যায় তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন। তাই তৃণমূল কর্মীদের একাংশ তথা পার্থর অনুগামীদের মধ্যে ছিল খুশির মেজাজ। এদিন হাসপাতাল চত্বরে ছিল দেখার মতো ভিড়। তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আবেগতাড়িত হয়ে পড়েছিলেন পার্থ। তার চোখ মুখ দেখে বোঝাই গিয়েছিল কতটা স্বস্তি পেয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরোনোর সময় তার চোখ ছলছল করছিল, কেঁদে ফেলেছিলেন তিনি। গাড়ি ঘিরে থাকা সংবাদ মাধ্যম এবং অনুগামীদের দিকে তাকিয়ে হাত জোড় করেন পার্থ, যদিও তখন কিছু বলেননি। বিহার বিধানসভা নির্বাচন 2025 ঘিরে এখন জল্পনার পারদ তুঙ্গে। এনডিএ নাকি মহাগঠবন্ধন, কে গড়বে পরবর্তী সরকার, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। 2 দফার ভোট শেষ হতেই রাজনৈতিক দলগুলোর নজর এখন এক্সিট পোলের দিকে। বাংলাহান্ট ও পোলস্ট্রাট এর সমীক্ষা বলছে ফের ক্ষমতায় ফিরতে চলেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। বিহার বিধানসভায় এনডিএ পেতে পারে 135 থেকে 142টি আসন। অন্যদিকে মহাগঠবন্ধনের ঝুলিতে যেতে পারে 88 থেকে 95টি আসন। নির্দল এবং অন্যান্য ছোট দল পেতে পারে 0 থেকে 5টি আসন। পোলস্ট্রেট এর সমীক্ষাও একই সুরে ইঙ্গিত দিচ্ছে 243 আসনে বিহার বিধানসভায় এনডিএর আসন সংখ্যা হতে পারে 133 থেকে 148। অন্যদিকে মহাগঠবন্ধনের ভাগ্যে জুটতে পারে 87 থেকে 102 আসন। ফলে সংখ্যা গরিষ্ঠতার দৌড়ে এনডিএ এগিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে ভোটের ময়দানে লড়াইটা ছিল একেবারে হাড্ডাহাড্ডি। প্রতিটি পরিবারে একজনের সরকারি চাকরি, মহিলাদের মাসে 2500 টাকা ভাতা, প্রত্যেক বাড়িতে 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, এমন একাধিক আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটে নেমেছিল মহাগঠবন্ধন। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের প্রচারে সেই ইস্তেহার রাজ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। অন্যদিকে পাল্টা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় এনডিএ। এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে 2 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে। 1 কোটি মহিলাকে লাখপতি দিদি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়। যুবকদের চাকরির সুযোগ, শিক্ষায় বিনামূল্য প্রকল্প ও রাজ্যের পরিকাঠামো উন্নয়ন বিশেষ গুরুত্বের আশ্বাস দেয় তারা। এদিকে ভোট পর্বের আবহে নজর কাড়েন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরও। তার জনস্বরাজ অভিযানের প্রভাবও বেশ কিছু কেন্দ্রে দেখা গিয়েছে বলে মনে করছে বিশ্লেষকেরা। তবে সামগ্রিকভাবে অধিকাংশ এক্সিট পোলে স্পষ্ট, বিহারে এবারও বাজিমাত করতে চলেছে এনডিএ। সব রাজ্যের পরিস্থিতি এক নয়, বুঝতে হবে নির্বাচন কমিশনকে। বাংলা, তামিলনাড়ুতে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে বার্তা দিল সুপ্রিম কোর্ট। এই নিয়ে কমিশনকে নোটিশও পাঠানো হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে একই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের বার্তা, এসআইআর নিয়ে আপনারা কেন এত ভয় পাচ্ছেন? বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে আগেই মামলা চলছিল সুপ্রিম কোর্টে। পরে যোগ হয়েছে বাংলা এবং তামিলনাড়ুর একাধিক রাজনৈতিক দলের করা মামলা। মঙ্গলবার সবকটি মামলা একসঙ্গে শুনেছে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের মূল বক্তব্য, বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অহেতুক তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার সময় আরও কিছুটা বাড়িয়ে দেওয়া উচিত। মঙ্গলবার তামিলনাড়ুর আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন, আগে এসআইআর করতে 3 বছর সময় লাগতো, এখন সেটা নাকি 1 মাসে শেষ করতে চাইছে। এতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সিব্বালের বক্তব্য,
আলাদা আলাদা রাজ্যের পরিস্থিতি ভিন্ন, সেটাও বুঝতে হবে কমিশনকে। তামিলনাড়ু উদাহরণ তুলে তিনি বলেন, সে রাজ্যে নভেম্বর ডিসেম্বরে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বহু জায়গায় যোগাযোগ পর্যন্ত করা যাচ্ছে না। যারা এখন বিএলও এবং বিএলএ হিসেবে কাজ করছে তাদের জন্য কাজও করতে হয়। বাংলার উদাহরণ তুলে তার বক্তব্য, বাংলায় বহু জায়গায় ভোটারদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এখনো। বহু জায়গায় 4G 5G পরিষেবা নেই, নথি আপলোড করার সমস্যা হবে। সে বলে সাফ কথা, এসআইআর যেন প্রতিযোগিতামূলক একটা প্রক্রিয়া না হয়ে যায়। জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন, বিভিন্ন রাজ্যের পরিস্থিতি ভিন্ন, সেটা কমিশনকে বুঝতে হবে। আশা করি কমিশন এই নিয়ে জবাব দেবে। একই সঙ্গে মামলাকারীদের আদালতের প্রশ্ন, এসআইআর নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? ভোটার তালিকা সংশোধনী কাজ কমিশনকে করতেই হবে। শুনানি শেষে মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি কান্ত বলেন, আমরা নোটিশ পাঠাচ্ছি, আপনারা হলফনামা দাখিল করুন। যদি সেই হলফনামায় সন্তুষ্ট হয় তাহলেই প্রক্রিয়া বাতিল করব। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এ সংক্রান্ত কোনো মামলার শুনানি হাইকোর্টে করা যাবে না। কারো কিছু বলার থাকলে বলতে হবে সুপ্রিম কোর্টে।